কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে ফোর্থ সেমিস্টারে উঠলে তোমাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি। তোমরা যারা জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের সিলেবাসে রয়েছে ফোর্থ সেমিস্টারে ক্লাইমেটোলজি, সয়েল জিওগ্রাফি এবং বায়োজিওগ্রাফি। এর আগে আমি তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বই সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের বায়োজিওগ্রাফি থেকে একটি গুরুত্বপূর্ণ 10 মার্কের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম। তোমাদের তিনটি বায়োমের কথা রয়েছে তোমাদের সিলেবাসে। একটি রয়েছে ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম অর্থাৎ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম, 2 নম্বর রয়েছে তোমাদের গ্রাসল্যান্ড বায়োম এবং 3 নম্বর রয়েছে তৈগা বায়োম। তো আজকে তোমাদের আমি তিনটের নোট এবং ক্লাস নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখলে অনেকটা উপকার হবে। তোমাদের এই কোয়েশ্চেনটা অনেকবার 10 মার্কের জন্য এসেছে পরীক্ষাতে এবং আগামী পরীক্ষাতেও তোমাদের আসার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, কারণ এরপরে তোমাদেরকে পরবর্তীতে অনেকগুলি নোট, তারপরে তোমাদের সাজেশন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে। তাই যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। তো তোমাদের প্রথমেই বায়োম কাকে বলা হয় এটি সম্বন্ধে আলোচনা করব। সংজ্ঞা হিসাবে যদি বলি তাহলে হবে বায়োম হিসেবে পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে জলবায়ুর পার্থক্যের কারণে পরিবেশের সাথে প্রাণী ও জীবকুলের উদ্ভিদের সম্পর্কিত বিন্যাসকে বলা হয় বায়োম বলা হয়। তাহলে বায়োম মানে হচ্ছে, তোমাদের সহজভাবে বলি, পৃথিবীতে বিভিন্ন জলবায়ু রয়েছে, তাই বিভিন্ন জলবায়ুতে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং বিভিন্ন ধরনের প্রাণী অর্থাৎ জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। তো এই বিভিন্ন জলবায়ুতে যে জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ বা ভাগ ভাগ রয়েছে, সেই বিভিন্ন ভাগগুলোকে আমরা বায়োম বলবো। যেমন তোমাদের বলি, তোমাদের যেমন মরু অঞ্চলে তোমাদের জলবায়ু ভিন্ন, মরু জলবায়ু, তাই সেইখানকার জীব প্রজাতি, সেইখানকার গাছপালা, সেইখানকার তোমাদের প্রাণী সম্প্রদায় সবগুলোই ভিন্ন হবে। আবার তোমাদের যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, যেমন ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, যেটা নিয়ে আজকে আলোচনা করব, সেইখানে তোমাদের সবসময়তে বৃষ্টি হওয়ার কারণে জলবায়ু একরকম হয়। তারপরে তোমাদের ওইখানকার প্রাণী সম্প্রদায় আলাদা, তোমাদের উদ্ভিদ সম্প্রদায় আলাদা। তাই এই জলবায়ুর পার্থক্যের কারণে যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জীববৈচিত্র্য গড়ে উঠেছে, সেই জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলগুলোকে বায়োম বলা হয়। তো তোমাদের ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম কাকে বলা হয়? ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম হচ্ছে ইকুয়েটার অর্থাৎ নিরক্ষরেখার উভয় পার্শ্বে, নিরক্ষরেখা তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এইখানে মধ্যে যে লাইনটা গিয়েছে সেটাই হচ্ছে ইকুয়েটার বা নিরক্ষরেখা। তাহলে নিরক্ষরেখার দুই পাশে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে যেই বৃষ্টি অরণ্য সৃষ্টি হয়েছে সেটাকেই বলা হয় ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম। তোমরা দেখতে পাচ্ছ সবুজ সবুজ যেগুলো রয়েছে তোমাদের ছবিতে, এটা পৃথিবীর মানচিত্রতে দেখো তোমাদের ইকুয়েটারের আশেপাশে যে সবুজ সবুজ অঞ্চলগুলি রয়েছে সেটাই হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োমের অন্তর্গত। তো নোট ভিত্তিক এবার আলোচনা শুরু হবে। তো প্রথমেই তোমাদের কোয়েশ্চেনটা দেখে নাও, তোমাদের এইভাবেই কোয়েশ্চেন আসবে, গিভ এ ডিটেলড অ্যাকাউন্ট অফ ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম। তো প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশানে শুরু হচ্ছে ইকুয়েটার বা নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চলে গড়ে ওঠা ট্রপিক্যাল রেন ফরেস্ট বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য পৃথিবীর উল্লেখযোগ্য বায়োম। বৈশিষ্ট্যপূর্ণ জলবায়ু, অসংখ্য প্রকারের উদ্ভিদ, প্রাণী ও কীটপতঙ্গের সমন্বয়ে গঠিত ট্রপিক্যাল রেন ফরেস্ট সুবিখ্যাত। জলবায়ু এবং জীববৈচিত্র্যের অনন্য মানে হচ্ছে যেটা সবার থেকে বিশেষ একটা স্থান অধিকার করেছে, সেটা হচ্ছে অনন্য। সেই বিষয়টাকে বোঝানোর জন্য অনন্য শব্দটা ব্যবহার করা হয়। বিশেষের ক্ষেত্রে বিশেষ কোনো বস্তু হোক বা বিশেষ কোনো চিত্র হোক বা যে কোনো কিছুকে বিশেষ হিসাবে ব্যাখ্যা করতে গেলে অনন্য শব্দটা ব্যবহার হয়। এটাকে কেউ তোমরা আবার অন্যান্য ভেবে নিও না। তাই জলবায়ু এবং জীববৈচিত্র্যের অনন্য সমন্বয়ে গঠিত ট্রপিক্যাল রেন ফরেস্ট গবেষণা এবং প্রকৃতি ভ্রমণ পিপাসু মানুষের জন্য আকর্ষিত অঞ্চলের অন্যতম।
এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এখানে তোমাদের বোঝার মতো কিছু নেই, এটা পুরোটাই মুখস্থর মধ্যেই চলবে। এরপরে হচ্ছে লোকেশন। লোকেশনটাই হচ্ছে তোমাদের একটু বোঝার জন্য। ট্রপিক্যাল রেন ফরেস্ট বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম এর অক্ষাংশগত অবস্থান পৃথিবীব্যাপী বিস্তৃত নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চলে প্রায় 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এর মধ্যবর্তী অঞ্চলে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে নিরক্ষরেখা যে লাইনটা গিয়েছে ওটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার উপরে 10 ডিগ্রি এবং নিচে 10 ডিগ্রির মধ্যে তোমাদের যে সবুজ সবুজ অংশগুলো রয়েছে সেগুলোই হচ্ছে তোমাদের ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োমের অন্তর্গত অঞ্চল। তো এটা হয়ে গেল তোমাদের অক্ষাংশগত অবস্থান, যে 10 ডিগ্রি উত্তর এবং 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশর মধ্যে ইকুয়েটর অর্থাৎ নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চলে রেন ফরেস্টকেই বায়োম বলা হয়, ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম বলা হয়। তো এবার হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োমের অঞ্চলগত অবস্থান। অঞ্চলগত মানে বিভিন্ন মহাদেশে যে অঞ্চলগুলি ছড়িয়ে রয়েছে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই হচ্ছে সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকার আমাজন রেন ফরেস্ট। অ্যামাজন রেন ফরেস্ট হচ্ছে পৃথিবীর সবথেকে বড় একত্রিত বায়োম বা রেন ফরেস্ট। এরপর হচ্ছে তোমাদের মিডিল ওয়েস্ট আফ্রিকান রেন ফরেস্ট, ইন্দোনেশিয়ান রেন ফরেস্ট, এই তিনটি হচ্ছে তোমাদের মূল ট্রপিক্যাল রেন ফরেস্টের অন্তর্গত। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রথমেই তোমাদের এই জায়গাটায় জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে তোমাদের সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী অববাহিকায় যে ট্রপিক্যাল রেন ফরেস্ট গড়ে উঠেছে সেটা হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োমের অন্তর্গত। এরপর তোমাদের এইখানে রয়েছে আফ্রিকান রেন ফরেস্ট এইখানে গড়ে উঠেছে নিরক্ষরেখার পাশে আফ্রিকাতে। এরপর তোমাদের নিচে দেখতে পাচ্ছ একটা রয়েছে মাদাগাস্কার রেন ফরেস্ট, এখানেও একটা মাদাগাস্কার নামের একটা দেশ রয়েছে, এইখানে ট্রপিক্যাল রেন ফরেস্ট গড়ে উঠেছে। তারপর এই সাইডে তোমাদের রয়েছে ইন্দোনেশিয়ান রেন ফরেস্ট, এখানে ইন্দোনেশিয়ার নিকটবর্তী অঞ্চলে তোমাদের ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম গড়ে উঠেছে। তো এটা হলো তোমাদের মহাদেশ বা অঞ্চল ভিত্তিক বায়োমের অবস্থান হলো। এরপর তোমাদের শুরু হচ্ছে এর বৈশিষ্ট্যসমূহ। এই বায়োম বা এই ট্রপিক্যাল রেন ফরেস্টের বিভিন্ন বৈশিষ্ট্য, জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য, তারপর তোমাদের জলবায়ুর বৈশিষ্ট্য এবার আলোচনা করা হবে। এটাই হচ্ছে এবার মেন শুরু হচ্ছে। তো ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োমের বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্যগুলি নিম্নে বিস্তৃতভাবে তুলে ধরা হলো। প্রথমে হচ্ছে ক্লাইমেট বা জলবায়ু। ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োমের জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি নিম্নে উদাহরণসহ ব্যাখ্যা করা হলো। তো প্রথমেই হচ্ছে তোমাদের পয়েন্ট দিয়ে টেম্পারেচার বা উষ্ণতা। ইকুয়েটরের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলগুলিতে সারা বছর সূর্য লম্বভাবে পড়ে। তো এখানটা দেখে নাও, এই ইকুয়েটরের পাশাপাশি এই ইকুয়েটরের নিকটবর্তী হওয়ায় এই অঞ্চলগুলোতে সবসময় সূর্য লম্বভাবে পড়ে, তির্যকভাবে পড়ে না। লম্বভাবে পড়ার কারণে এখানে উষ্ণতা অনেক বেশি হয়। তাই এই অঞ্চলে সারা বছরই প্রায় উষ্ণ প্রকৃতির থাকে। ট্রপিক্যাল রেন ফরেস্টের গড় বার্ষিক উষ্ণতা হচ্ছে 27 ডিগ্রি টু 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে প্রচণ্ড গরম থাকে, সেই কারণে এখানে উষ্ণতা বেশি, যেহেতু সূর্য এখানে লম্বভাবে পড়ে। উদাহরণ, অ্যামাজন রেন ফরেস্টের 2024 সালে গড় বার্ষিক উষ্ণতা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। মানে এই 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 রেন ফরেস্টগুলো প্রায় সারা বছরই অনেকটা উষ্ণ থাকে, উষ্ণ জলবায়ুর মধ্যে অবস্থান করে। এরপর হচ্ছে তোমাদের ক্লাইমেটের তোমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রেসিপিটেশন অর রেনফল, মানে হচ্ছে বৃষ্টিপাত। এইখানে বৃষ্টিপাত কেমন হয়? এই অঞ্চলগুলিতে সারা বছর লম্বভাবে সূর্যরশ্মি পড়ায় উষ্ণতা বেশি থাকে। এবার যদি উষ্ণতা বেশি থাকে তাহলে সমুদ্র থেকে, নদী থেকে, মৃত্তিকার বিভিন্ন জায়গা থেকে তোমাদের বাষ্পীভবন বেশি হবে, এবং বাষ্পীভবন বেশি হলে স্বাভাবিকভাবেই সারা বছর বৃষ্টিপাত হবে। তাই এখানে বলছে সারা বছর লম্বভাবে সূর্যরশ্মি পড়ায় উষ্ণতা বেশি থাকে, ফলে বাষ্পীভবন বেশি হয় এবং সারা বছর বৃষ্টিপাত হয়। এই কারণে এই অঞ্চলগুলিতে শুষ্ক ঋতু অনুপস্থিত। এখানে সারা বছরই যেহেতু বৃষ্টিপাত হয় তাই এখানে শুষ্ক ঋতু সেই রকম থাকে না, মানে থাকেই না। এখানে সারা বছরই বৃষ্টিপাতযুক্ত বা বর্ষা অঞ্চল থাকে। ট্রপিক্যাল রেন ফরেস্টে বার্ষিক বৃষ্টিপাত প্রায় 150 টু 300 সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছো অনেকটা বৃষ্টিপাত হয়। তাই এখানে বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে গাছপালার বৃদ্ধিও বেশি হবে, এবং গরম বা উষ্ণতা থাকার কারণে গাছপালার স্বাভাবিকভাবে বৃদ্ধি বেশি হবে। ট্রপিক্যাল রেন ফরেস্টে বৃষ্টিপাতের আর একটি প্রধান বৈশিষ্ট্য হলো এখানে বিকেলে পরিচলন বৃষ্টিপাত হয়।
ট্রপিক্যাল রেন ফরেস্টের একটি প্রধান আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে পরিচলন বৃষ্টিপাত হয়। পরিচলন বৃষ্টিপাত কি, সারাদিন যেহেতু এখানে গরম পড়ে, তাই দুপুরের দিকে এখানে প্রচুর দুপুরের দিকে প্রচুর বাষ্পীভবনের ফলে প্রচুর মেঘ জমা হয়। এর ফলে বিকেলের দিকে এইখানে এইসব অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি সহ বা মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, এটাকেই বলা হয় পরিচলন বৃষ্টিপাত। তাই এটা একটা গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন 2 মার্কের জন্য আসতে পারে, পরিচলন বৃষ্টিপাত। অথবা এই কোয়েশ্চেনটা তোমাদের একটা ভাইটাল পয়েন্ট তোমাদের বৈশিষ্ট্য দেওয়ার জন্য এই কোয়েশ্চেনটাতে। 2 নম্বর হচ্ছে এবার হচ্ছে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। ট্রপিক্যাল রেন ফরেস্টে তোমাদের জীব বৈচিত্র্য কেমন থাকে? তাহলে তোমাদের নোটে লেখা আছে, নিম্নে ট্রপিক্যাল রেন ফরেস্টের জীববৈচিত্র্য অর্থাৎ প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য সহ এগুলির পারস্পরিক সম্পর্ক নিচে বর্ণনা করা হলো। ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম পৃথিবী পৃষ্ঠের প্রায় 4-6% অংশ জুড়ে বিস্তৃত। মানে ধরে নাও তোমাদের প্রায় পৃথিবীতে মানে যত অঞ্চল রয়েছে তার মধ্যে প্রায় 5% অংশ জুড়ে ট্রপিক্যাল রেন ফরেস্ট রয়েছে। কারণ এখানে অ্যামাজন একটা বৃহৎ এলাকা, তারপরে নর্থ আমেরিকাতে একটু আছে, তারপরে আফ্রিকাতে একটা বৃহৎ এলাকা রয়েছে, মাদাগাস্কারে অনেকটা রয়েছে, তারপরে ইন্দোনেশিয়ান অঞ্চলে অনেকটা রয়েছে। তাই প্রায় পৃথিবী পৃষ্ঠের 5% জায়গা ট্রপিক্যাল রেইন ফরেস্ট বায়োম জুড়ে আছে। এরপর এর একটি বৈশিষ্ট্য হলো এখানে 4-5% অংশ জুড়ে থাকলেও পৃথিবী পৃষ্ঠের এখানে পৃথিবীর প্রায় 40-50% প্রজাতি বসবাস করে। পৃথিবীতে যদি 100টা জীববৈচিত্র্য থাকে, প্রাণী এবং উদ্ভিদের প্রজাতি থাকে, তাহলে প্রায় 50% অর্থাৎ 50টি এই ট্রপিক্যাল রেন ফরেস্টে দেখা যায় বা পাওয়া যায় বা বিদ্যমান রয়েছে। তো প্রথমেই রয়েছে ফ্লোরা ডাইভার্সিটি। ফ্লোরা মানে হচ্ছে তোমাদের উদ্ভিদ জগৎ বা উদ্ভিদ বৈচিত্র্য। ফ্লোরা কাকে বলা হয়? তোমাদের ফ্লোরা এবং ফনা পড়ে, যে ফ্লোরা বোঝায় তোমাদের সমগ্র উদ্ভিদ জগতে উদ্ভিদ শ্রেণী উদ্ভিদ প্রজাতিকে একসাথে বলা হয় ফ্লোরা, এবং সমস্ত প্রাণী প্রজাতিকে একসাথে বলা হয় ফনা। তাহলে এই বায়োমে মানে ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োমে প্রায় 15,000 প্রজাতির গাছ, অগণিত প্রজাতির ফার্ন, মস, অর্কিড লক্ষণীয়। মানে ফার্ন, মস এগুলো হচ্ছে কয়েক লক্ষ প্রজাতি, বিভিন্ন ধরনের হতে পারে, মানে অগণিত। এবং প্রায় 15,000-এর বেশি প্রজাতির তোমাদের এইখানে বৃক্ষ বা গাছ রয়েছে। তার প্রথম হচ্ছে টাইপস অফ প্ল্যান্টস, মানে হচ্ছে গাছের বা উদ্ভিদের প্রকারভেদ। এই প্রকারভেদের মাধ্যমেই তোমরা বৈশিষ্ট্যগুলো বুঝে নেবে। তো ট্রপিক্যাল রেন ফরেস্টে উদ্ভিদ শ্রেণীকে নিম্নে উচ্চতার স্তর ভিত্তিতে ভাগ করা হলো। উচ্চতা মানে গাছগুলো কত বড় কত ছোট এই হিসাবে ভাগ করেছে বিভিন্ন ভাগে। তো প্রথমেই রয়েছে 1 নম্বর পয়েন্ট, এমার্জেন্ট লেয়ার। এমার্জেন্ট লেয়ার হচ্ছে সব থেকে উঁচু লেয়ার। এই স্তরে সব থেকে উঁচু গাছগুলি পড়ে যাদের উচ্চতা প্রায় 40-60 মিটার। মানে বুঝতে পারছো খুবই উঁচু গাছ। 60 মিটার মানে হচ্ছে প্রায় 180 ফুট উঁচু, মানে বিরাট উঁচু উঁচু গাছ এখানে পাওয়া যায়। তাহলে এদের বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে বড় বড় পাতা, শক্ত কাণ্ড, এখানে কাণ্ড হবে, এইটা উঠেনি কিন্তু এখানে হবে শক্ত কাণ্ড, এবং প্রচুর সূর্যালোক শোষণ করে। যেহেতু এরা প্রচুর সূর্যালোক শোষণ করতে পারে এবং বড় বড় পাতা হয়, তাই এগুলোর দ্রুত বৃদ্ধি হয় এবং প্রচুর উঁচু উঁচু হয়। যেমন এই গাছগুলির মধ্যে রয়েছে মেহগিনি রয়েছে, আয়রন উড রয়েছে, কাপক রয়েছে, ব্রাজিল নাট রয়েছে। এগুলো হচ্ছে বিরাট উঁচু উঁচু গাছ, 40-50-60 মিটার পর্যন্ত উঁচু হয়। 2 নম্বরে রয়েছে ক্যানোপি লেয়ার। ক্যানোপি, ক্যানোপি কথার অর্থ হলো আচ্ছাদন। মানে এগুলো একবারে জমাট বেঁধে আচ্ছাদিত হয়ে থাকে এইসব গাছগুলো। এই স্তরের গাছগুলির উচ্চতা 20 ফুট থেকে 40 ফুট হয়, 40 মিটার হয়। মানে মধ্যম উচ্চতার গাছ এগুলো, মানে মধ্যম হিসাবে আমাদের অঞ্চলের গাছগুলির থেকেও তো অনেকটা উঁচু। 20-40 মিটার মানে প্রায় 100 ফুট, 80 ফুট, 120 ফুট এরকম লম্বা, মানে অনেকটাই উঁচু গাছ। কিন্তু এইখানকার হিসাবে এটা মধ্যম উচ্চতার গাছ। তো এখানে এই গাছগুলোর পাতা হচ্ছে ঘন পাতা রয়েছে। ঘন পাতা থাকার কারণে এগুলো আচ্ছাদিত হয়ে থাকে, একে অপরের সঙ্গে মিশে থাকে, ফলে সূর্যালোক মানে মাটিতে পৌঁছাতে পারে না এই গাছগুলির কারণে। তো এই গাছগুলির উদাহরণস্বরূপ হচ্ছে আম গাছ, অর্কিড গাছ, ডুরিয়ান গাছ, রবার গাছ ইত্যাদি। যেমন আম গাছের পাতা অনেক ঘন হয়, অর্কিড গাছের পাতা অনেক ঘন হয়, রবার গাছের পাতাও বড় বড় এবং ঘন হয়। এই কারণে
এই গাছগুলির তে সূর্যালোক বাধা পায় এবং মাটিতে এসে পড়তে পারে না। এই কারণে তোমরা যদি কোনো মানুষ যদি এই অ্যামাজন বা ইন্দোনেশিয়ান ফরেস্টের ভিতর দিয়ে হেঁটে যায়, তাহলে সব সময়তেই প্রায় অন্ধকার অন্ধকার ভাব ভুতুড়ে ভুতুড়ে ভাব হয়ে থাকে। 3 নম্বর ভাগ রয়েছে আন্ডার স্টোরি লেয়ার। আন্ডার স্টোরি লেয়ার বলতে এগুলো তুলনামূলক নিচু নিচু গাছ, ছোট ছোট গাছ, যেগুলো প্রায় 2 থেকে 10 মিটার পর্যন্ত লম্বা হয়, উচ্চতা হয়, যার মধ্যে রয়েছে পাম গাছ, কলা গাছ, বাঁশ ও বেত, বিভিন্ন ধরনের ঝোপঝাড় ইত্যাদি। এইসব গাছগুলো, কলা গাছের উচ্চতা তো বেশি হয় না, 12 ফুট, 15 ফুট, 20 ফুট এরকম পর্যন্তই হতে পারে। তারপর বাঁশ গাছও এরকম 30 ফুট 40 ফুটের মধ্যেই হয়ে থাকে। 4 নম্বর রয়েছে ফরেস্ট ফ্লোর, মানে এটাকে বোঝাতে চাইছে এটা হচ্ছে মানে ট্রপিক্যাল রেন ফরেস্টের বিছানা, মানে মেঝে বোঝাতে চাইছে। এই স্তরের উদ্ভিদগুলি মাটির সংস্পর্শে থাকে, অর্থাৎ মাটির সঙ্গে লেগে থাকে। যেমন এখানে যেহেতু আলো পৌঁছায় না, তাই এদের গ্রোথ খুবই কম হয়, কারণ এরা আলো পায় না, তাই লম্বা হতে পারে না এবং মাটির সঙ্গে সংস্পর্শ হয়ে থাকে। এই স্তরের উদ্ভিদগুলির মধ্যে পড়ছে মস, ছত্রাক, বিভিন্ন ধরনের ছোট ছোট ঘাস ইত্যাদি বা লতা গুল্ম জাতীয় ছোট ছোট গাছ, এগুলো তোমাদের ফরেস্ট ফ্লোর স্তরের মধ্যে পড়ছে। তার এবার একটু বৈশিষ্ট্য রয়েছে ট্রপিক্যাল রেন ফরেস্টের উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে পড়ছে। 1 নম্বর হচ্ছে বড় বড় পাতা। বড় বড় পাতা হয় গাছগুলিতে, প্রায় গাছেরই বড় বড় পাতা হয়। সূর্যের আলো পাওয়ার জন্য নিয়ত প্রতিযোগিতা, মানে যেহেতু সূর্যের আলো যেহেতু এরা শোষণ করবে, কিন্তু প্রচুর বড় বড় গাছ হওয়ার কারণে এদের মধ্যে প্রতিযোগিতা চলতেই থাকে। যদি তারা প্রতিযোগিতায় না করে এবং তাড়াতাড়ি উঁচু না হয়, তাহলে তারা তাদের থেকে অন্যান্য পাশের গাছগুলো বড় হয়ে যাবে এবং তারা আর সূর্যালোক পাবে না। তাই এদের মধ্যে নিয়ত প্রতিযোগিতা চলতেই থাকে, তাই খুব তাড়াতাড়ি বড় হয়। এরপর হচ্ছে অন্য একটা বৈশিষ্ট্য রয়েছে অন্য বৃক্ষের উপর অবস্থান, মানে এইখানে একটা বড় বৃক্ষ আছে, যেমন বড় কাষ্ঠ একটা শক্ত গাছ রয়েছে, অনেক লম্বা, ধরে নাও 40 মিটার লম্বা রয়েছে, তো তার উপর কিছু কিছু লতা গুল্ম বা এরকম ধরনের অঙ্গুরিয়াকার কিছু কিছু গাছ তৈরি হয়, যেগুলি এই গাছের উপর অবস্থান করে বেঁচে থাকে। তারপর রয়েছে মাটির উপর ছড়িয়ে পড়া শিকড়, মানে এখানকার মাটি যেহেতু মানে নরম হয়, খুব একটা শক্ত হয় না, সেই কারণে ঝড় ঝঞ্ঝা এখানে প্রায়শই হয়ে থাকে, প্রচুর বৃষ্টিপাত হয়, এই কারণে গাছগুলো ভেসে যাওয়ার বা উপড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে এই গাছগুলোর মানে শিকড়গুলো বাইরে বেরিয়ে থেকে এবং বাইরে বেরিয়ে উপরে ছড়িয়ে থাকে, অনেকটা তোমাদের ম্যানগ্রোভ ফরেস্টের মতো, যাতে তারা উপড়ে না যায়। এরপর রয়েছে শক্ত কাণ্ডের বৃক্ষে লতিয়ে ওঠা, মানে ওই তো বললাম শক্ত কাণ্ডের বৃক্ষে লটিয়ে লটিয়ে উঠছে গাছগুলো, এদেরকে বলা হয় লায়ানাস জাতীয় গাছ। মানে এগুলো তাদের বৈশিষ্ট্য। লায়ানাস হচ্ছে একটা বৈশিষ্ট্য বোঝাতে চাইছে, যে অন্যান্য বড় বড় বৃক্ষের ওপর তারা লতিয়ে লতিয়ে উঠে তারা নিজেদের জীবন ধারণ করে বা তারা বেঁচে থাকে বা তারা বৃদ্ধি পায়। এই বৈশিষ্ট্যকে বলা হয় লায়ানাস। এবং অন্য বৃক্ষের উপর অবস্থান করে, মানে একটা বড় বৃক্ষের উপরেই অন্য একটা বৃক্ষ লম্বা হয়ে উঠে পড়লো, সেই ধরনের বৃক্ষর বৈশিষ্ট্যকে বলা হয় এপিফাইটিস। এরপর হচ্ছে অ্যানিম্যাল ডাইভার্সিটি মানে হচ্ছে প্রাণী বৈচিত্র্য। ট্রপিক্যাল রেন ফরেস্টে উদ্ভিদ ছাড়াও প্রাণীর বৈচিত্র্যে ভরপুর। এখানে কয়েক লক্ষ প্রজাতির কীটপতঙ্গ, হাজার হাজার প্রজাতির সরীসৃপ রয়েছে, স্তন্যপায়ী প্রাণী, পাখি, উভচরে ভরা। তো প্রথমেই তোমাদের কীটপতঙ্গ সম্বন্ধে আলোচনা করব। কীটপতঙ্গ এখানে অগণিত রয়েছে, কত লক্ষ আছে এখনও বিজ্ঞানীরা করতে পারেনি এবং ভবিষ্যতেও করতে পারবে না। তো এখানে কীটপতঙ্গের মধ্যে রয়েছে মাকড়সা, মাছি, প্রজাপতি, পিঁপড়ে ইত্যাদি ধরনের কীটপতঙ্গ রয়েছে। এইগুলোর বৈশিষ্ট্য রয়েছে দলবদ্ধতা, মানে দলবদ্ধভাবে থাকে। পিঁপড়ে যেমন দলবদ্ধ হয়ে থাকে, মাছি দলবদ্ধ হয়েও থাকে, প্রজাপতিও অনেক সময় দলবদ্ধ হয়ে থাকে। দলবদ্ধতার কারণে তাদের শক্তিও বাড়ে। 2 নম্বর হচ্ছে বিষাক্ততা, মানে তাদের বিষ থাকে, যেমন মাকড়সার বিষ থাকে, প্রচুর ভয়ঙ্কর ভয়ঙ্কর মাকড়সা থাকে যেগুলোর বিষ থাকে, এবং প্রাণঘাতী মাকড়সা থাকে। মাছি থাকে, যেমন মৌমাছি থাকে, বিভিন্ন ধরনের মাছি থাকে যেগুলোর বিষ রয়েছে নিজেদের আত্মরক্ষার জন্য। পিঁপড়ের বিষ রয়েছে, তারা সেই বিষের মাধ্যমে আত্মরক্ষা করে বিভিন্ন প্রাণী থেকে, তাই তাদের বিষ রয়েছে।
রয়েছে ছদ্মবেশ ধারণ রয়েছে, মানে তারা ছদ্মবেশ, যেমন প্রজাপতি যদি সবুজ রঙের প্রজাপতি হয় তাহলে সেগুলো গাছের সঙ্গে মিশে যাবে এবং তাদেরকে অন্যান্য প্রাণীরা দেখতে পাবে না, ফলে তারা বেঁচে থাকবে। এইভাবে তারা ছদ্মবেশ ধারণ করে। ছদ্মবেশটা একটা গুরুত্বপূর্ণ এই রেন ফরেস্টের প্রাণীদের একটা বৈশিষ্ট্য। এরপর রয়েছে দ্রুত গতি। এখানকার কীট পতঙ্গগুলো দ্রুত গতি সম্পন্ন হয়, যেমন মাছি দ্রুত গতিতে উড়ে যায়, মাকড়সার স্পিডও অনেক বেশি হয়, পিঁপড়ের স্পিড কম হয় তবে প্রজাপতির স্পিড অনেক বেশি হয়। এইভাবে তাদের দ্রুত গতি সম্পন্ন হয় তারা। 2 নম্বর হচ্ছে স্তন্যপায়ী প্রাণী বা ম্যামাল। এখানে প্রায় 4000 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বিদ্যমান, যেমন বাঘ, জাগুয়ার, বাঘ তো জাগুয়ার এক ধরনের বাঘের মধ্যে পড়ে, তারপর ভাল্লুক, বাদর, স্লথ, এই সব প্রাণী থাকে। তো এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে তীক্ষ্ণ নখ ও দাঁত থাকে, যার মাধ্যমে তারা শিকার করে এবং অন্যান্য পশু থেকে তারা বেঁচে থাকে। ছদ্মবেশও ধারণ করে, কারণ জাগুয়ার বা বাঘ যাদের গায়ে ডোরাকাটা দাগ থাকে তারা বিভিন্ন গাছের সঙ্গে মিশে যায়। তারপর গাছে চড়ুয়া হয়, যেমন জাগুয়ার গাছে উঠতে পারে, বাঘ অতটা গাছে উঠতে পারে না কিন্তু জাগুয়ার গাছে উঠতে পারে, ভাল্লুক গাছে উঠতে পারে, বাঁদর তো গাছে গাছে লাফিয়ে বেড়ায়, স্লথ ধীরে ধীরে গাছে উঠতে পারে। তার মানে গাছে ওঠার তাদের রয়েছে, তাদের বৈশিষ্ট্য রয়েছে। 3 নম্বর রয়েছে সরীসৃপ ও উভচর। এখানে প্রচুর প্রজাতির সরীসৃপ এবং উভচর প্রাণী রয়েছে, প্রায় 6000 প্রজাতির রয়েছে। তো উভচরের মধ্যে রয়েছে কুমির, ব্যাং, তারপর সরীসৃপের মধ্যে রয়েছে পাইথন, এগুলো কুমিরও যেমন সরীসৃপ উভচর দুটোর মধ্যেই পড়ছে। তারপর রয়েছে গ্রিন মাম্বা। গ্রিন মাম্বা, বিভিন্ন কেউটে সাপ রয়েছে। গ্রিন মাম্বা এক ধরনের বিষাক্ত সাপ। তারপর ইগুয়ানা যেটাকে আমাদের এলাকাতেই থাকে, ইগুয়ানা টাইপের। গিরগিটি যেটাকে বলি, ওইখানে বিভিন্ন রঙের গিরগিটি থাকে। তারপরে বৈশিষ্ট্য, এগুলোর বৈশিষ্ট্য কি? বৃহৎ আকার, যেমন কুমিরের বৃহৎ আকার হয়। তারপর পাইথন সাপের বৃহৎ আকার হয়, মানে বৃহৎ আকার থাকে, ছোট আকারও থাকে, বৃহৎ আকারও থাকে। ছদ্মবেশ ধারণ, যেমন সাপ মানে যে কোনো জায়গায় ছদ্মবেশ ধারণ করতে পারে, ব্যাং ছদ্মবেশ ধারণ করতে পারে। তারপর পাইথন সাপ পাতার মধ্যে লুকিয়ে থাকলে দেখতে পাওয়া যাবে না। গ্রিন মাম্বা সবুজ হওয়ার কারণে গাছের পাতার মধ্যে লুকিয়ে যেতে পারে। কুমির ছদ্মবেশ কোথায় ধারণ করবে? কুমির ছদ্মবেশ ধারণ করবে পানির মধ্যে তারা বসে থাকবে, কেউ দেখতে পাবে না। কোনো হরিণ এলো বা কিছু এলো, তারা সেটাকে ধরে নিবে। এইভাবে তারা ছদ্মবেশ ধারণ করে। বিষ কাদের মধ্যে থাকে? যেমন ব্যাং। ওইখানকার বিভিন্ন প্রজাতির ব্যাং রয়েছে যেগুলো হচ্ছে মানুষের জন্য আত্মঘাতী। সেই ব্যাংগুলোর যদি বিষ মানুষের শরীরে যায় তাহলে তারা মরে যাবে। তারপর গ্রিন মাম্বার বিষ রয়েছে প্রচণ্ড, কেউটের বিষ রয়েছে, পাইথনের যেমন বিষ নেই কিন্তু তাদের প্রচণ্ড শরীর রয়েছে, সেই শরীরে তারা কুণ্ডলি পাকিয়ে মেরে ফেলে এবং তারা শিকার করে। তারপর গাছে চড়ুয়া, কেউটে সাপ, গ্রিন মাম্বা এগুলো গাছে চড়তে পারে, ইগুয়ানা গাছে চড়তে পারে, ব্যাংরাও গাছে থাকে, কুমির অবশ্য গাছে চড়তে পারে না, তবে ইগুয়ানা, পাইথন একটু একটু গাছে চড়তে পারে। 4 নম্বর রয়েছে পাখি। এইখানে প্রায় 1300 প্রজাতির পাখির প্রজাতি রয়েছে। এর মধ্যে রয়েছে টোকান, ম্যাকাও, টিয়া, কাকাতোয়া, হর্নবিল, এইরূপ ধরনের বিভিন্ন পাখি রয়েছে। পাখিদের বৈশিষ্ট্য হলো পাখিদের উজ্জ্বল রং থাকে, যেমন টিয়ার উজ্জ্বল রং থাকে। টোকান এক ধরনের পাখি যার মানে লাল হলুদ রঙের, মানে খুব উজ্জ্বলিত রং, সুন্দর পাখি। কাকাতুয়ারও রং রয়েছে, সাদা রঙের রয়েছে, বিভিন্ন রঙের রয়েছে। হর্নবিল পাখিরও রং রয়েছে, তারা উজ্জ্বল রঙের হয়, এটা একটা তাদের বৈশিষ্ট্য। তারপর বৃক্ষে বসবাস করে, এটা তাদের বৈশিষ্ট্য। বৃক্ষে কোঠরে বসবাস করে বা তারা নিজেদের বাসা তৈরি করে। বীজ ছড়ানোর ক্ষমতা রয়েছে, তারা বিভিন্ন ফল খেয়ে থাকে তারা। তো ফল খাওয়ার কারণে তারা বিভিন্ন জায়গায় মলমূত্র ত্যাগ করে, তো সেখান থেকে বীজ পড়ে এবং বীজের ফলে বিভিন্ন আবার গাছ জন্মায়। তারপর রয়েছে শক্ত ঠোঁট রয়েছে ফল খাওয়ার জন্য, তারপর নিজেদের আত্মরক্ষার জন্য তাদের শক্ত ঠোঁট রয়েছে। ঠোঁটটা একটু দেখে নিও, তোমাদের একটু হয়েছে লেখা। তাছাড়াও এখানে প্রায় 3000 রকমের মাছ রয়েছে, 3000 প্রজাতির মাছ রয়েছে, যেমন পিরানা মাছ, বিখ্যাত মাছ, অ্যামাজন রেন ফরেস্টের বিখ্যাত মাছ রয়েছে পিরানা। এরকম বিভিন্ন ধরনের মাছ রয়েছে, ইলেকট্রিক ইল রয়েছে। এরপর হচ্ছে তোমাদের লাস্ট পয়েন্ট, উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পারস্পরিক ক্রিয়া। 1 নম্বর রেখেছি পাখি, কীটপতঙ্গ ইত্যাদি পরাগ মিলনে সহায়ক, মানে গাছের পরাগ মিলন করে পাখি এবং কীটপতঙ্গ, রেণু নিয়ে পরাগ মিলন করে, এই সবগুলো তোমরা পড়েছো, ছোটতেই তোমরা পড়েছো। পাখি, বানর, পিঁপড়ে বীজ বিতরণে সহায়ক, তারা ফল খায় এবং বিভিন্ন স্থানে বীজ ছড়াতে ছড়াতে যায়। 3 নম্বর রয়েছে অন্য গাছের পুষ্টি শোষণ করে পরজীবী উদ্ভিদ ও প্রাণীর জীবনযাপন। প্রচুর পরজীবী উদ্ভিদ এবং প্রাণী রয়েছে যারা অন্যান্য গাছের পুষ্টি শোষণ করে বেঁচে থাকে। 4 নম্বর রয়েছে পিঁপড়ে, সাপ, পাখি গাছে বসবাস করে
আবার গাছকে অন্য প্রাণী থেকে তারা দূরে রাখে। যেমন একসাথে যদি একটা গাছের পাশে অনেকগুলো পিঁপড়ে থাকে, তাহলে ভাল্লুক বা অন্যান্য প্রাণী যারা নখ দিয়ে গাছকে হাঁচড়ায় বা আঁচড় কাটে, তাদেরকে তারা দূরে রাখে, কারণ পিঁপড়েরা কামড়ায়, ফলে সে ভাল্লুকগুলো দৌড়ে পালিয়ে যায়। আবার সাপও সেরকম আত্মরক্ষার কাজ করে গাছগুলির, ফলে গাছগুলো তাদেরকে বাসা প্রদান করে এবং তারা তাদেরকে সুরক্ষা দেয়। এরকম দুজনের মধ্যেই পারস্পরিক ক্রিয়া সম্পাদন হয়। 5 নম্বরে পড়ছে খাদ্য শৃঙ্খল হিসাবে উদ্ভিদ হচ্ছে মূল ভিত্তি। উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে। তারপরে উদ্ভিদকে তৃণভোজীরা খায়, তৃণভোজীদেরকে আবার মাংসাশী প্রাণীরা খায়, এবং মাংসাশী প্রাণীরা যখন মারা যায় তখন জীবাণু বা বিভিন্ন ধরনের বায়োজেনেটিক যে ইগুলো রয়েছে, তারা সেগুলোকে খেয়ে পচিয়ে দিয়ে তাদের বিভিন্ন সার তৈরি হয়, এবং সেই সারগুলি আবার মাটিতে মিশে যায় এবং উদ্ভিদ আবার পুনরায় সেই সারকে, পুষ্টিকে নিজের কাছে ফিরিয়ে নেয়। এইভাবেই একটা সেখানে খাদ্য শৃঙ্খল গড়ে উঠেছে। তো এগুলোই তোমাদের পারস্পরিক ক্রিয়ার মধ্যে পড়ছে। এরপরে কনক্লুশন বা উপসংহার। ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োমে জলবায়ু এবং জীববৈচিত্র্যের জটিল পরিবেশ কাঠামো তৈরি হয়েছে, যা পরিবেশ, উদ্ভিদ এবং প্রাণীর পারস্পরিক সম্পর্কের উপর নির্ভরশীল। তো এইটুকুই তোমরা আশা করছি বুঝতে পেরেছো কোয়েশ্চেনটা। তোমরা এই অ্যানসারটা তোমরা লিখে নিও এবং তোমরা পড়া শুরু করো। এবং তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের এই যে ছবিটা রয়েছে, এই ছবিটা তোমরা অবশ্যই দিবে।